এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত জানাই। ঘড়িতে সন্ধ্যে 7টা মানে এক্সপ্রেস অনলাইন। অন্যান্য দিনের মতো আজকেও শুরু করব এক্সপ্রেস অনলাইন বিশেষ অনুষ্ঠান। সারাদিনের বিশেষ কিছু খবর নিয়ে আমরা এই অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করে থাকি। তো অন্যান্য দিনের মতোই আজকে সারাদিনের বিস্তারিত খবর নিয়ে বিশেষ খবর নিয়ে চলে এসেছি এক্সপ্রেস অনলাইনে। আমার সাথে আছে আমাদের ডেস্ক পার্সন বিপ্লব দা। বিপ্লব দা, তোমাকে স্বাগত এক্সপ্রেস অনলাইনে। সবার প্রথমে যে খবরের দিকে যাব, সামনেই পুজো আসছে, সেটা সবাই জানেন। আপামর বাঙালি পুজো নিয়ে ভীষণ রকম ব্যস্ত। সেই মুহূর্তে দাঁড়িয়ে এক ভয়াবহ চিত্র আমাদের সামনে এসেছে যে পুজো আসছে মানেই ট্রাফিক জ্যাম, ভীষণ রকম চেনা একটা চিত্র। সেই রকম একটা পরিস্থিতিতে যদি দেখা যায় রাস্তার মধ্যে ধস, সেখান থেকে যেরকম স্থানীয় বাসিন্দারা চিন্তিত হয়ে পড়ে, সেই রকমই যারা নিত্য যাতায়াত করে সেখান থেকে একটা চিন্তার বিষয় হয়ে থাকে। সেই রকমই একটি ঘটনা চুঁচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বালির মোড় এলাকায় হঠাৎই ধস নামে। চুঁচুড়া ত্রিবেণী রোডে এই ধস দেখা যায়। রাস্তার মাঝে এই ধসের জন্য সমস্যায় পড়ে যান চলাচল। ট্রাফিক গার্ডরেল দিয়ে ওই জায়গা ঘিরে দেওয়া হয়। যদিও খবর পেয়ে ঘটনাস্থলে আসে 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু বিশ্বাস। ঘটনার খবর পেয়ে তিনি কিন্তু অতি শীঘ্রই সেই ঘটনাস্থলে এবং আশ্বাস দেয় যত দ্রুত সম্ভব এই ধস তারা মেরামত করবে, কারণ সামনেই পুজো আসছে। এই ধসের জন্য অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা যাবে যান চলাচলের ত্রুটি যেমন হবে সেই রকমই হবে, ভীষণ রকম জ্যামের সৃষ্টি হবে। কিন্তু আমি বিপ্লবদাকে, আমরা প্রতিবেদনটা দেব, কিন্তু তার আগে আমি বিপ্লবদার কাছে যাব যে এই যে পুজোর মুখেতে এরকম একটা ধস, এই ধসের জন্য রীতিমতো একটা যান চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ইতিমধ্যে। তো এই পুজোর মুখে এরকম একটা ঘটনা, কি বলবে? না, অ্যাকচুয়ালি এখানে যেটা খবর আর কি, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে কেএমডিএ এখানে ওই নমগঙ্গার কিছু কাজ হচ্ছিল, আন্ডারগ্রাউন্ড কাজ হচ্ছিল। এই কাজ হওয়ার ফলে এই রাস্তাগুলোর তলা দিয়ে পাইপলাইন হয়েছে, বিভিন্ন রকম লাইন, ক্যানেল এগুলো করা হয়েছে। কিন্তু সেই জায়গাগুলো যে কালভার্টগুলোর তলায় তো গ্যাপ থাকে, খোঁড়া তো হয় অনেকটা, সেই গ্যাপে ঠিকমতো বালি ওখানে ফিলিং করতে হয়, ফাঁকা জায়গায় বালি ফিলিং করতে হয় এবং বালি ফিলিং করে তারপরে কাজ করতে হয়। তো যখন কাজটা হয়েছে, আমি জানি না স্থানীয় প্রশাসন কতটা পর্যবেক্ষণ সেই সময় করেছিলেন, তার উপর রাস্তা হয়ে গেছে। এবার অতি বৃষ্টিতে সেই বালির যে হোক, কোথা দিয়ে হোক লিকেজ হয়ে বালি হয়তো বেরিয়ে গেছে, রাস্তার ধস নেমে গেছে, হওয়াটা খুব স্বাভাবিক। কিন্তু আমার কথা হচ্ছে, স্থানীয় প্রশাসন যখন রাস্তা হচ্ছে তখন এই প্রশাসনের তো পুরো বিষয়টা, যেহেতু উনি জনপ্রতিনিধি, ওনার তো দেখে নেওয়ার বিশেষভাবে দরকার আছে যে কতটা কি কাজ হচ্ছে। আসলে সবটাই হবে বলে আমরা সব দায় ছেড়ে দিই, এখানে এরমটা একটা বড় কারণ। স্থানীয় মানুষের, দেখো, যেটা এই গর্তটা হওয়াতে স্থানীয় মানুষের কিন্তু কিছু ক্ষেত্রে সমস্যা হচ্ছে। কিরম সমস্যা হচ্ছে না, এই যে রাস্তাটা না, এটা খুব চুঁচুড়া শহরের একটা ব্যস্ততম রাস্তা, কারণ এই রাস্তাটা ত্রিবেণীর সঙ্গে গেছে। এখানে প্রচুর গাড়ি ঘোড়া চলে, মানে এই রাস্তাটায় বিশেষ করে ছোট হাতি বলো, টোটো বলো, অটো বলো, এই রাস্তাটার উপরে কিন্তু সবাই নির্ভরশীল। পাশাপাশি একদম যদি দেখা যায়, এই রাস্তার পাশেই কিন্তু একটা স্কুল রয়েছে। তার মানে কি দেখা যাচ্ছে, যে স্কুলের বাচ্চাদের যাওয়ার জায়গা হচ্ছে এই রাস্তাটা। আর গর্তটা প্রথমে প্রাথমিক পর্যায়ে হলো, আস্তে আস্তে এর আকারটা বাড়তে থাকবে যত না দেবে। এরপরে বড় দুর্ঘটনাগুলো কিন্তু ঘটতে শুরু করে। রাস্তাটা খুব একটা বড় নয়,
আর সামনে পুজো আসছে, যেটা পুজোর কথা তুমি বলছিলে, এই রাস্তা দিয়ে দুর্গা ঠাকুর প্রতিমা নিয়ে আসার কাজ হয় বিভিন্ন পাড়ায়। তাহলে এই রকম যদি একটা রাস্তার দশা হয় তাহলে একটা বিপদের সম্ভাবনা আছে। তো ওই জন্য প্রশাসন যখনই এটা সকালবেলা হয়েছে তখন কিন্তু এই রাস্তায় স্থানীয় বাসিন্দারা গাছ লাগিয়ে যাতে কোনো দুর্ঘটনা, যেভাবে পুঁতে দেওয়া হয়েছিল আর কি, যাতে মানুষ অন্তত দেখতে পায়, দুর্ঘটনা যাতে এড়ানো যায়। আমার মনে হয় দর্শক একবার প্রতিনিধিটা যে আমাদের প্রতিবেদনটা দেখলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে। হঠাৎ করে রাস্তার মাঝে গাছ, তড়িঘড়ি তাকে বাঁচাতে বেশ কয়েকজন নেমে পড়লেন রাস্তায়। কেউ টেনে দেখলেন, কেউ আবার রেলিং লাগিয়ে দিলেন, আবার কেউ গাড়িও নিয়ন্ত্রণ করতে লাগলেন। আপনারা অবাক হচ্ছেন? অবাক হবার কথা, স্বয়ং কাউন্সিলর মাঠে নেমেছেন। আসল ঘটনা, রাস্তার মাঝে হঠাৎ করে একটা বড় ধস। প্রতি মুহূর্তে গাড়ি চলাচল করে, পাশে স্কুল, বিপদের হাতছানি দিয়ে ডাকছে। তাই স্থানীয় বাসিন্দাকেও রাস্তার এই ধসের মাঝে গাছ বসিয়ে খবর দেয় স্থানীয় জনপ্রতিনিধি ঝন্টু বিশ্বাসকে। খবর পাওয়া মাত্রই জনপ্রতিনিধি ঝন্টু বিশ্বাস পৌঁছে যান এবং পর্যবেক্ষণ করেন। বলেন কেএমডিএ নমামি গঙ্গা প্রকল্প করেছে, বালি দিয়ে রাস্তার নিচে ফিলিং করার কথা ছিল, এটা করা হয়নি, যে কারণে বৃষ্টির কারণে ধস নেমেছে। পুজোর আর কয়েকটা দিন বাকি, শহরে রাস্তাঘাটের অবস্থাও খুব খারাপ, তার মধ্যেই ধস দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। চৌমাথা পর্যন্ত এটা কেএমডিএ এবং হচ্ছে নমামি গঙ্গের যে পাইপ লাইনের প্রজেক্ট, এটা হচ্ছে সঠিকভাবে ফিলিং হয়নি, স্যান্ড ফিলিং হওয়ার কথা ছিল, সেটা প্রতিবেদন করেনি। এবং হচ্ছে দেখা যাচ্ছে এটা হচ্ছে কালভার্টগুলোকে গেঁথে দেওয়া উচিত ছিল, যে অ্যাডজাস্ট জয়েনিংগুলো, যার ফলে আস্তে আস্তে বৃষ্টি অনবরত হচ্ছে, যেটা বেরিয়ে যাচ্ছে, যার ফলে এই গ্যাপিংটা হয়ে স্যান্ডটা মাটিটা বেরিয়ে গিয়ে যার ফলে এখানে ধসটা নেমেছে। এবার বলি ঘটনাটি কোথাকার। ঘটনাটি চুঁচুড়া পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বালির মোড় এলাকার। আজ হঠাৎই ধস নামে চুঁচুড়া ত্রিবেণী রোডে। রাস্তার মাঝে এই ধসের সমস্যায় পড়ে যায় যান চলাচল। ট্রাফিক গার্ডরেল দিয়ে জায়গাটি ঘিরে দেওয়া হয়। পুজোর আগে রাস্তার এমন বেহাল অবস্থায় দুশ্চিন্তায় পড়েন স্থানীয় মানুষজন। সামনে বাচ্চাদের স্কুল পরীক্ষা চলছে, এই মতো অবস্থায় এই রাস্তায় এইভাবে থাকতে পারে না। যে কোনো সময় বড় রকমের ধস নামলে বৃহত্তর একটা অ্যাক্সিডেন্ট হবে। এই জন্য বলছি সরকারকে, প্রশাসনের যা করার তারা করবে। কেএমডিএ নমামি গঙ্গা প্রকল্পের দায় দিয়ে এড়িয়ে গেলে চলবে না, দ্রুত সমস্যার সমাধান করতে হবে। সামনে পুজো, দেরি হলে আকার আরও বড় হবে, তখন সমস্যা আরও বড় হবে, কারণ রাস্তাটি এলাকার মানুষের কাছে খুবই গুরুত্বপূর্ণ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। তো আমরা যেটা দেখতে পেলাম যে রাস্তার মধ্যে হঠাৎ ধস দেখা দেওয়ায় সেখানে কিন্তু গাছ পুঁতে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করা হচ্ছিল। সেখান থেকে কিন্তু একটা প্রশ্ন যেটা বিপ্লবদা করছিল, যে বারবারই উঠে আসছে যে স্থানীয় প্রশাসনের একটু নজরদারি দরকার ছিল। আমার মনে হয় এই প্রসঙ্গে আমরা আরো বিস্তারিত আলোচনা করব আমাদের প্রতিনিধির সাথে। আমাদের সাথে আছে হুগলি থেকে অমিত। অমিত, শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনে। তোমাকে আমাদের অনলাইন এক্সপ্রেসে স্বাগত। যেটা হচ্ছে আজকে, যেটা কাউন্সিলর খুব তৎপর হয়ে যেটা দেখলেন আজকে, রাস্তার মাঝখানে একটা ধস, কতটা গুরুত্বপূর্ণ এই রাস্তাটা এই অঞ্চলের মানুষের কাছে, প্রথমে সেটা একটু যদি বলো। দেখো, চুঁচুড়া থেকে ত্রিবেণী যাওয়ার একমাত্র রাস্তা ওই রাস্তাটি, আরো আছে রাস্তা, তবে মেন যে রাস্তা ওই রাস্তাটিতে এইভাবে ধস নামার, প্লাস হচ্ছে ওই সামনে একটি গার্লস স্কুল রয়েছে, সেই স্কুলের সামনে এই ধরনের ধস একটা বিপজ্জনক বিষয়। প্লাস হচ্ছে গিয়ে সামনেই পুজো রয়েছে, দুর্গা পুজো, সেখান থেকে ঠাকুর আনা নেওয়া প্লাস মানুষের যাতায়াত, সেখানে অসুবিধা তো হবেই। অসুবিধা একটা চরম সীমায় পৌঁছতে পারে, সেটাই আশঙ্কা করছে সাধারণ মানুষ। চাইছে যে পুজোর আগে যাতে ওই ধসটাকে মেরামত করা যেতে পারে। স্থানীয় কাউন্সিলর তড়িঘড়ি ঘটনাস্থলে আসেন, তিনি পর্যবেক্ষণ করেন। তিনি কি সিওরিটি দিচ্ছে যে পুজোর আগে এটা রিপেয়ার করা সম্ভব? দেখো, কাউন্সিলরের সঙ্গে আমরা যখন কথা বলি, তিনি বলেন নমামি গঙ্গের যে প্রজেক্ট হয়েছে সেই প্রজেক্টেই ওই রাস্তাটি
করা হয়েছিল, তারপরে পাইপ বসানো হয়েছিল, বড় বড় পাইপ বসানোর পর তারপরে তো সেই রাস্তাটি তারাই তৈরি করেছিলেন, কিন্তু তারপরে তারা ঠিক করে সেই রাস্তাটি তৈরি করেনি, যার ফলেই এই ধস নেমেছে বলে তার আশঙ্কা। এবং তিনি পিএইচি কে এই মুহূর্তে জানিয়েছেন, পিএইচি ব্যবস্থা কবে নেবে এখন সেটাই দেখা। চুঁচুড়ার এই মুহূর্তে অতিবৃষ্টিতে চুঁচুড়ার বিভিন্ন জায়গায়, একদম বলে দিই হুগলি শহরের চুঁচুড়া প্রাণকেন্দ্র, বিভিন্ন রাস্তা এই মুহূর্তে অতিবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ঠিক আবার আরেকটি রাস্তায় ধস, মনে হলো না যে প্রশাসনের উপর চাপ অনেকটা বাড়লো? দেখো, প্রশাসনের ওপর তো চাপ প্রতিনিয়তই বাড়ছে, কারণ চুঁচুড়া শহরের রাস্তাগুলোর যা অবস্থা তাতে অনেক সময়ই মানুষের যেটা রিয়াকশন সেটা বোঝা যায় যে তারা পার্বত্য অঞ্চলে রয়েছে। আসলে চুঁচুড়া শহরের রাস্তার এমন অবস্থা, খানাখন্দে এমন ভরা, তারা অনেক সময় বলে যে আমরা পার্বত্য অঞ্চলে রয়েছি আর কি। তারপরেতে আজকের এই ধস কিন্তু আরো উদ্বেগ বাড়াচ্ছে সাধারণ মানুষকে যেরকম, তেমন প্রশাসনকে। একদম, যেটা কথা হচ্ছে সাধারণ মানুষ কি দাবি করছে তাদের, তুমি যেহেতু এখানকার সংবাদদাতা, তুমি এই অঞ্চলের মানুষ, এই এলাকার মানুষ, তোমার মনে হয় না সামনে দুর্গাপুজো, এই রাস্তা দিয়ে প্রতিমা নিয়ে যেতে গেলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে? যেভাবে এখানে 407 টোটো এবং অটো এর দাপটটা এই রাস্তায় সবচাইতে বেশি, এবং যদি দ্রুত এটা না সংস্কার করা হয় সেক্ষেত্রে তো বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। একদমই বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। প্লাস ওই এলাকাতেই একদম তার 100 ফুটের মধ্যেই রয়েছে একটি স্কুল, হাই স্কুল রয়েছে, গার্লস হাই স্কুল, সেখানেও দুর্ঘটনা ঘটতে পারে সেই রকমও আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় বাসিন্দারা। প্লাস সামনে দুর্গাপুজো, সেখানে অঘটন ঘটতে পারে, ঠাকুর নিয়ে যাওয়া নিয়ে আসা, এবং রাস্তাটা খুব এমার্জেন্সি। তাই সাধারণ মানুষ চাইছে যত তাড়াতাড়ি সেই রাস্তাটাকে রেডি করা যায় ততই মানুষের মঙ্গল। স্থানীয় বিধায়ক কি এই বিষয়টি অবগত? দেখো, বিধায়ককে আমরা এই মুহূর্তে মানে সেই মুহূর্তে পাইনি, তাই জিজ্ঞেস করা সম্ভব হয়নি। তবে যেহেতু সেই অঞ্চল তৃণমূল কংগ্রেসের আর কি কাউন্সিলর পেয়েছিলাম, তার সঙ্গে যোগাযোগ করেছিলাম, সেই বিষয়ে তিনি বলেছেন যে পিএইচি এই বিষয়টির সঙ্গে যুক্ত রয়েছেন, পিএইচি এইটা করেছিলেন, তাই পিএইচির সঙ্গে কথা বলে তারপরে তারা জানাতে পারে। একদম, তুমি নজর রাখো, কারণ ভবিষ্যতে এটা বড় দুর্ঘটনার কেন্দ্র হতে পারে যদি দ্রুত প্রশাসন এটাকে তড়িঘড়ি ঠিক না করে, এবং যেভাবে স্থায়ীভাবে পুজোর আগে পর্যন্ত যদি দীপশিখা এই রাস্তাটা না ঠিক করে দেয় তাহলে কিন্তু মানুষের বড় সমস্যা হবে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমরা যা দেখলাম দীপশিখা, শুধু আজকে যে রাস্তাটার কথা বলছি, অমিত যে রাস্তাটার ছবি দেখালো এতক্ষণ ধরে, এই রাস্তাটা আসলে সত্যি তুমি যদি বলো রাস্তাটার কোনো ডিভাইডার নেই মাঝখান থেকে, এবং রাস্তাটা ছোট, যান চলাচলের জন্য অনেকটা ছোট। তাই যে কোনো সময় একটু দিনটা তো দিন, রাতের বেলায় এই জায়গাটা কিন্তু ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। দিনের আলোয় নয় 10টা মানুষ ছুটে আসবে, কিন্তু মাঝ রাতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, গতি হারিয়ে ফেলে যদি এই গর্তে পড়ে, তাহলে কিন্তু যে কোনো বড়সড় দুর্ঘটনা ঘটতে পারবে। তাই এক্সপ্রেস নিউজের এই এক্সপ্রেস খবরের মধ্যে দিয়ে এটাই বলতে চাইব প্রশাসনকে, দ্রুত ব্যবস্থা নিন, না হলে মানুষেরই দুশ্চিন্তা পারবে, মানুষের দুর্ঘটনার কবলে পড়বে। আমরা পরবর্তী খবরে যাব। এরপর আমরা যে খবরের দিকে যাব, যে অভিযোগ বারবার করে উঠে আসে যে বারবার কিন্তু সেতুর দাবি করেছেন গ্রামবাসীরা। খবরটি খানাকুলের, অর্থাৎ আরামবাগের খানাকুল, সেখানে বারিশালের যে স্থানীয় বাসিন্দারা তারা বারবার আবেদন করেছেন এবং তারা ক্যামেরার সামনে বলছেন যে বাম আমল থেকে তারা সেতুর দাবি করেছেন। এই সেতু খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে। প্রায় 5 থেকে 7টি গ্রামের মানুষ এই সেতু দিয়ে নিত্যদিন যাতায়াত করে, সেখান থেকে ছোট থেকে একদম বয়স্ক তারা সবাই এই সেতুর ওপর দিয়ে যাতায়াত করে। কিন্তু বাম আমল থেকে তারা এই সেতুর জন্য মানে সেতু মেরামতের জন্য আবেদন করছে, কিন্তু তারপরও কিন্তু তাদের কথা শোনা হয়নি। অবশেষে তারা বাধ্য হয়ে একত্রিত হয়ে স্থানীয় বাসিন্দারা চাঁদা তুলে সেই সেতু নির্মাণ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এই সেতু নির্মাণের সিদ্ধান্ত নিলেও কিন্তু স্থানীয় প্রশাসন তাদেরকে সাহায্য করছে না বলে অভিযোগ করে তারা। তাদের অভিযোগ যে সেতুটা তারা পুনর্নির্মাণ করতে চাইছে, সেই সেতু যে তারা বলেছে যে 5 বছর টেন্ডার না করার দাবি তুলেছেন, কিন্তু তারপরও বিডিও টেন্ডারের নোটিশ দিয়ে দেয়, যে কারণে কিন্তু আজকে
একটা বিক্ষোভ প্রদর্শন করে, তারা দফায় দফায় বিক্ষোভ করে, তার সাথে রাস্তায় আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে। যখন স্থানীয় প্রশাসন সেখানে পৌঁছায়, সেখানে বিডিওকে ঘিরে ধরে তারা বিক্ষোভ দেখায় এবং পুলিশ যখন যায় সেখানেও কিন্তু তারা বিক্ষোভ দেখায়। একটা দীর্ঘ দিন ধরে তারা সেতুর দাবি করছে। এইরকম চিত্র কিন্তু এই প্রথমবার খানাকুলের এরকম না, এরকম কিন্তু এর আগেও আমরা দেখেছি। সেখানে সেতু নির্মাণের জন্য বারবার তারা আবেদন করেছেন। স্থানীয় প্রশাসন থেকে শুরু করে স্বয়ং সাংসদ পর্যন্ত তাদেরকে বলেছিলেন সেতু নির্মাণ করে দেওয়া হবে, কিন্তু তারপর তাদের আশ্বাস দেওয়া হলেও তাদের কোনো সমাধান করে দেওয়া হয়নি। এরকম চিত্র বারবার উঠে আসলেও আজকের যে চিত্র আমরা দেখছি সেই চিত্র কিন্তু একেবারেই আলাদা। ভয়ঙ্কর চিত্র যে বাম আমল থেকে তাদেরকে বারবার বলা হচ্ছে সেতু করে দেওয়া হবে, কিন্তু আজ এত বছর পরেও তাদের কোনো রকম সুরাহা মেলেনি, যে কারণে বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছে এবং তারা দফায় দফায় আজ বিক্ষোভ দেখিয়েছে। কি কি হলো আজ সারাদিন, কি কি বিক্ষোভ দেখালেন এবং স্থানীয় বাসিন্দাদের কি দাবি, আজ আমরা শুনে নেব। তার আগে এবং বিস্তারিত আলোচনা করব, তার আগে দেখে নেব প্রতিবেদন। বারবার আশ্বাসও হয়নি সেতু, অবশেষে বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দারা নিজেরাই চাঁদা তুলে সেতু নির্মাণের উদ্যোগ নেয়। তাতেও প্রশাসন বাধা দেয় বলে অভিযোগ স্থানীয় বাসিন্দারা। অভিযোগ তুলে ক্ষোভের আগুনে উত্তাল হয়ে ওঠে খানাকুলের বালিপুর। প্রতিবাদে রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে তার পাশাপাশি দফায় দফায় চলে বিক্ষোভ। বৃহস্পতিবার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। জানা গেছে খানাকুলের তাঁতিশাল পঞ্চায়েতের বালিপুর এলাকা দিয়ে বয়ে যাওয়া মুন্ডেশ্বরী নদীর শাখা হরিণাখালীর নদী। গ্রামবাসীদের দাবি, নদীতে দীর্ঘ বছর ধরে বাঁশ ও কাঠের সেতু রয়েছে। সেই সেতু দিয়ে কনকপুর, সারদা, কাবিলপুর, দুর্গাপুর, কুরকুরি সহ 7-8টি গ্রামের মানুষ নিত্যদিন যাতায়াত করে। স্কুল পড়ুয়া থেকে শুরু করে বৃদ্ধ ব্যক্তিরাও সেতু দিয়ে যাতায়াত করে। ফলে সেতু ভেঙে গেলেই তাদের সমস্যায় পড়তে হয়। তাই দীর্ঘ কয়েক বছর ধরে এলাকার পাকা সেতু দাবি জানিয়ে আসছেন এলাকার মানুষ। অভিযোগ, বছরের পর বছর ধরে জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনের আশ্বাস মিলেছে, কিন্তু মেলেনি সমাধান। তাই বাধ্য হয়ে সকল গ্রামের মানুষ চাঁদা তুলে সেতু নির্মাণের উদ্যোগ নেয়। অভিযোগ, সেই কাজেও বাধা দেয় ব্লক প্রশাসন। আজ প্রায় আমাদের এখানে যে বাঁশের সাঁকোটা আছে, প্রায় বাঁশের সাঁকোটা প্রায় 30-35 বছর ধরে বাঁশের সাঁকোই চলছে। বিভিন্ন সময় বিভিন্ন দলের নেতারা এসে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেছে, নির্বাচিত প্রতিনিধিরা এসে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেছে। কেউ এসে বলে গেছে 10 লক্ষ টাকা অনুদান করবো, কেউ বলে গেছে 20 লক্ষ টাকা করবো। ব্লক প্রশাসন, স্থানীয় প্রশাসন কোনো কিছু থেকে আমরা সাহায্য পাইনি পোল করবার জন্য। এরপরে ক্ষোভে ফেটে পড়েন সকল গ্রামের মানুষ। পুরসুরা থেকে খানাকুলের 24পুর যোগাযোগের প্রধান সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেন তারা। পুলিশ অবরোধ তুলতে এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায়। পরে ভিডিও এলেও তাকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের দাবি, তারা যেহেতু নিজেরাই সেতু বানাচ্ছে, তাই ঘাটের ডাক বিগত 5 বছর বন্ধ রাখতে হবে। তবে তাদের দাবি অনুযায়ী কোনো সদুত্তর ভিডিও দিচ্ছেন না বলেই জানান তারা। বন্ধ করছে না, ঘাটের নিলাম যদি না বন্ধ হয় আমাদের পোল করার ক্ষেত্রে আর্থিকভাবে আমরা প্রচুরভাবে দুর্বল হয়ে পড়বো, সেইটাই বন্ধ করছে না। এখন ব্লক থেকে বিডিও সাহেব এসে যেটা দিয়ে গেল আমাদেরকে, সেইটার লিখিতর মধ্যে স্ট্যাম্প দিয়ে যায়নি এবং যে বক্তব্যটা উনি লিখে গেছেন সেইটাও আমাদের কাছে পরিপূর্ণভাবে পরিষ্কার নয়। তাদের দাবি অবিলম্বে এই সমস্যার সমাধান করতে হবে, তা না হলে তাদের এই অবরোধ চলতে থাকবে বলে জানান তারা। তবে ভিডিও তাদের সাহায্য করার আশ্বাস দিলে অবরোধ। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস। প্রতিবেদন দেখার আগে যেটা আমি বলছিলাম যে বারংবার সেই 30 থেকে 35 বছর ধরে তাদেরকে শুধুমাত্র আশ্বাসই দেওয়া হয়েছে। আরো বলে রাখি যে এই যে সেতু আমরা দেখলাম, সেই সেতু কিন্তু বর্ষাতে যখন জল বাড়ে, যে শাখা নদী, সেই শাখা নদীতে যখন জল বাড়ে সেই সেতু কার্যত ভেঙে যায়, যে কারণে তাদেরকে নৌকা নিয়ে যাতায়াত করতে হয়। এবং বারংবার তাদেরকে এই দাবি, তাদের সেতু নির্মাণের দাবি করার পরেও স্থানীয় প্রশাসন তাদেরকে শুধুমাত্র আশ্বাস দিয়েছে, কিন্তু আশ্বাস মেলেনি, প্রায় আশ্বাসের কোনো সমাধান মেলেনি প্রায় 30 থেকে 35 বছর ধরে, যে কারণে আজ কার্যত তারা ক্ষোভে ফেটে পড়ে এবং বারিশাল ছত্রশালার যে রাস্তা, সেই রাস্তা তারা
আটকে দিয়ে তারা বিক্ষোভ দেখায় এবং যখন স্থানীয় প্রশাসন সেখানে পৌঁছায় সেখানে তারা কার্যত ক্ষোভে ফেটে পড়ে এবং তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ চলতে থাকে। তাদের একটাই দাবি, এতদিন যখন আমাদের দাবি মানা হয়নি, আমরা যখন নিজেরা কার্যত সেই দায়িত্ব মাথায় নিয়ে লোহার ব্রিজ তৈরি করার উদ্যোগ নিয়েছি, সেখান থেকে কিছুটা তাদের যাতে আর্থিক সুবিধা হয় সে কারণে তারা এই যে ফেরিঘাট সেই ফেরিঘাটে টেন্ডার থেকে ব্যাহত টেন্ডার যেন 5 বছর না হয় সেই একটাই তাদের দাবি ছিল। তারপরেও কিন্তু স্থানীয় প্রশাসন বিডিও সেই কথা মানেনি এবং টেন্ডার তারা পাস করে দেয়। এই যে ঘটনা বিপ্লব, এই সার্বিক যে ঘটনা, এই সার্বিক ঘটনা প্রসঙ্গে তোমার কি মনে হয় যে 5 বছর অন্তত টেন্ডার বন্ধ রাখা উচিত ছিল ফেরিঘাটে? না, এবার এখানে অনেকগুলো দিক আছে, সেই দিকগুলো তোমার বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে কোনো নদীতে পাকা ব্রিজ করার বিধিনিষেধ থাকে, এটা একটা নিয়ম। আর দ্বিতীয় হচ্ছে যে গ্রামের মানুষ দেখছে দীর্ঘদিন তারা 5-6টা গ্রামের মানুষের যাতায়াতের জায়গা, সেইখানে তারা নিজেরাই নিজেদের ব্রিজ রিপেয়ার করে নিতে হচ্ছে। সরকার উদাসীন, প্রত্যেকবার আসে, যেটা প্রতিবেদনে আসে গাল ভরা প্রতিশ্রুতি দিয়ে যায়, আসলে কেউ কিছু করেনি। দুর্ভোগ যন্ত্রণা ভোগ করতে হয় ছাত্রছাত্রী থেকে প্রসূতি মা সকলকেই। কিন্তু আমার কথা হচ্ছে সকলেই বরাদ্দ অর্থের কথা বলে ভোটের আগে, কিন্তু কেউ কথা যখন রাখেনি, মানুষ আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে করে এসছে। কিন্তু মজার কথাই যে তুমি বলছিলে টেন্ডার, এই টেন্ডারের গল্পটা হচ্ছে ঘাটের যদি টেন্ডার না হয় তাহলে কাটমানির টাকা আসবে না, একদম কাটমানির টাকা। কারণ ঘাট না চললে, যদি ব্রিজ হয়ে যায় তাহলে তো ঘাট চলবে না, আর ঘাট না চললে তো কামাই হবে না। এইখানে কিছু উদ্দেশ্য রয়েছে, কিছু মানুষের, কয়েকটা মানুষ, মুষ্টিমেয় মানুষের, মুষ্টি মানে যাদের সমস্যায় পড়েছে তাদের না, কয়েকজন মানুষের স্বার্থে, ছোট স্বার্থে একটা বৃহৎ কতগুলো গ্রামের মানুষের অসুবিধা। আর মনে হয় আজকে আমাদের যে প্রতিনিধি এই প্রতিবেদন আমাদের পাঠিয়েছেন তার সাথে কথা বলে নেব। আজকে ঠিক সারা দিন ধরে কি কি কর্মসূচি করলো স্থানীয় বাসিন্দারা এবং বিডিওর কি প্রতিশ্রুতি দিলেন তাদের অবশেষে। পিন্টু, শুনতে পাচ্ছ তুমি? একদম পিন্টু, তোমাকে এক্সপ্রেস অনলাইনে স্বাগত। আজকে সবচেয়ে যে খবর আমরা দেখলাম যে দীর্ঘদিনের একটা দাবি, একটা স্থায়ী বীজ, যেটা হচ্ছে একটা স্থায়ী বীজ। তারা চেয়েছিল পাকা বীজ, পাকা বীজের বিভিন্ন রকম বিধিনিষেধ থাকে, কিন্তু তবু তারা চেয়েছিল স্থায়ী বীজ। যখন প্রশাসন দিতে পারল না তখন তারা নিজেদের খরচায় তারা কয়েকটা গ্রামের মানুষ একত্রিত হয়ে তারা একটা ব্রিজ করতে গেল। সেখানেও প্রশাসনের বাধা। কেন বলতে কি কারণে এই বাধা তোমার মনে হয়? যেটা মনে হচ্ছে যে যেহেতু একটা 7-8টা গ্রামের এই সমস্যা, সেখানে মানুষের ডেইলি যাতায়াত রয়েছে, সেই জায়গায় তুমি যে কথাটা বললে বিপ্লব দা, যে সেই যে ঘাটে যদি একটা স্থায়ী সেতু হয়ে যায় তাহলে কিন্তু সেখানে কিন্তু একটা আয় সেটা কিন্তু পাওয়া সত্যিই অসম্ভব। কারণ আমরা দেখেছি খানাকুল, বিশেষ করে খানাকুল আমাদের কিন্তু নদীর প্রবণতা, বেশিরভাগই নদী, আর এই জায়গাতে কিন্তু বেশিরভাগই কিন্তু এই কাঠের সেতু, মাছের সেতু। আমরা প্রত্যেকবারই কিন্তু দেখি এই মাছটু কাঠের সেতু কিন্তু একদম সঙ্গে সঙ্গে ভেসে চলে গেল, তারপরে কিন্তু একটা নদীতে নৌকো চলছে, কিন্তু সেই সমস্যা কিন্তু কোনোদিন সমাধান হয়নি। প্রত্যেকবারই দেখা যায় বন্যার জল যায়, একটু জল কমে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু কাঠের সেতু আর মাছের সেতু। পাকা ব্রিজ স্থায়ী একটা সমাধান কিন্তু শুধু একটাই কারণ, তার কিন্তু ওই একটা ঘাটের দাগ এবং তার ইনকাম, তাতে করে মুষ্টিমেয় মানুষের একটা, এইটাই হচ্ছে মেন ব্যাপার। আর সেই একই ঘটনা কিন্তু এই বালিপুরেও একই, কারণ তারা যেটা দাবি করছে যে 35 বছর ধরে এই ঘোড়াখালী নদী শাখা মুন্ডেশ্বরী, সেখানে কিন্তু 35 বছর ধরে এই মাছের সেতু কখনো কাঠের সেতু। প্রশাসনকে বারবার তারা জানাচ্ছে এবং যারা নির্বাচিত জনপ্রতিনিধি তারা আসছে, তারা বলছেন হ্যাঁ এই টেন্ডার পাস হয়ে যাবে, এত টাকা পাস হয়ে যাবে, অভিযোগ করছে। কিন্তু এত বছর কেটে গেলেও কিন্তু সেই কাজ কিন্তু আজও হয়নি। এবং তারা যখন চাঁদা তুলছে, 8টা গ্রামের চাঁদা তুলে তারা ব্রিজ তৈরি করতে চাইছে, তারা কিন্তু লোহার রড কিনেছে, দেখা গেল যে রাস্তার সঙ্গে তারা ব্রিজ করবে। এখানেই কিন্তু অভিযোগ করছে যে ব্লক প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বাধা হচ্ছে,
বিভিন্ন কারণ দেখানো হচ্ছে, এতে করে কিন্তু তাদেরকে কাজ করতে বাধা দেওয়া হচ্ছে, এমনটাই অভিযোগ। এমনকি তাদেরকে ছিল যাতে করে টেন্ডার না করা হয় ঘাটটা, যেহেতু আমরা নিজেদের টাকা থেকে এই ব্রিজটা তৈরি করবো, সেখানে আমাদের একটা ব্যয়বহুল ব্যাপার আছে। তাহলে 5টা বছর যদি গ্রামের মানুষ বা এলাকার মানুষ ঘাট চালান তাহলে কিছু হবে, কিন্তু সেটাও প্রশাসন মানেনি, এমনটাই কিন্তু অভিযোগ। কিন্তু আজকে একবারে ক্ষোভে আগুন জ্বলে উঠেছে গ্রামের। আমরা দেখেছি ছবিতে, আপনারা সকলেই পেয়েছেন যে গ্রামের মানুষ কিন্তু প্রচুর মানুষ কিন্তু জমায়েত হয় রাস্তায়। তারা কিন্তু এই কুশো থেকে যে খানাকুলের যে প্রধান সড়ক কিন্তু আগুন অবরোধ করে, এবং পুলিশ যখন অবরোধ তুলতে আসে পুলিশে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখায়। পুলিশ থেকেও যখন ভিডিও আসে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখায়। তবে তার সাথে কিন্তু অবরোধ উঠলেও স্থানীয় মানুষ কিন্তু এখনো অভিযোগ করছে, ভিডিও যে একটা লেখা দিয়ে গেছে এবং নিজেকে একটা দিয়ে গেছে তাদের কাছে, যে তাদের যে দাবি মেনে একটা লিখিত দিয়ে গেছে, সেখানে কিন্তু পরিষ্কারভাবে স্পষ্ট কোথাও লেখা নেই যে তাদের দাবি কিন্তু ভিডিও মেনে নিচ্ছেন। তবে আমরা শেষ যে খবর পেয়েছি বিপ্লবদা, সেখানে কিন্তু বিকালের দিকে খানাকুল ব্লক প্রশাসনের দপ্তরে কিন্তু এই সেতুটি নিয়ে একটা বৈঠক হয়েছে, কিন্তু বৈঠকে কি উঠে এসেছে, কোন দিকটা উঠে হবে কিনা বা স্থানীয় মানুষ হবে কিনা, সেটা কিন্তু এখনো স্পষ্ট নয় বিপ্লব। মানে সেই ধন্দেই রয়ে গেল আর কি। আজকে মানুষের জন্য সরকার, যারা প্রতিনিধি তারা মানুষের প্রতিনিধি, জনপ্রতিনিধি, বিডিও বলো, স্থানীয় শাসক দলের প্রতিনিধি বলো, এমএলএ বলো, এমপি বলো, সবাই জনগণের প্রতিনিধি। কিন্তু জনগণের যে কাজে লাগার কথা তখনই কিন্তু তাদের খুঁজে পাওয়া যায় না। এটা একটা অদ্ভুত না, প্রত্যেক ভোট আসে আর ভোট যায়, বারবার করে প্রতিশ্রুতি। এর আগে গ্রামবাসীরা বলছিল, ভোটের আগেই গ্রামের প্রতিশ্রুতি দিয়ে গেছিল 10 লাখ 20 লাখ দিয়ে ব্রিজটা করে দেওয়া হবে, এমন কথা তো শোনাই গেছে যারা গ্রামবাসীরা যখন বলছিল। একেবারেই যারা অভিযোগ করছে তারা তো পরিষ্কার বলছে যে জনপ্রতিনিধিরা এসেছে, ভোটের সময় এসেছে, এবং যারা জিতেছে নির্বাচনে তারাও অনেক সময় এলাকায় এসে বলেছে, কেউ বলেছে 10 লাখ টাকা স্যাংশন করে দেওয়া হবে, কেউ বলেছে 20 লাখ টাকা করে দেওয়া হবে যাতে ব্রিজটা হয়। শেষ পর্যন্ত ব্রিজ কিন্তু এখনো হয়নি। শেষ পর্যন্ত মানুষকে কিন্তু মানে চাঁদা তুলতে হচ্ছে। কত বড় একটা বিষয় যে মানে ভাবতেও খারাপ লাগে যে সরকার থাকা সত্ত্বেও মানুষকে নির্বাচন ভোট দিয়ে জিতানোর পরেও কিন্তু মানুষ চাঁদা দিয়ে ব্রিজ করতে হচ্ছে, এবং সেই ব্রিজ যাতে মানে সরকারের ইনকাম না হয় বা তাদের ইনকাম যাতে কমে না যায়, তার জন্য কিন্তু সেই ব্রিজ তৈরি করতে আবার গুরুত্ব দেওয়া হচ্ছে। সত্যি অবাক বিষয় বলা বিপ্লব। অসংখ্য ধন্যবাদ তোমাকে সঙ্গে থাকার জন্য। কিন্তু এই যে অবশেষে যখন বিক্ষোভ উঠলো, কোন মানে কোন কথার পরিপ্রেক্ষিতে অবরোধ উঠলো পিন্টু? যেটা দেখা গেছে যে ভিডিও যখন আসেন, ভিডিও মানুষকে আশ্বাস দিয়েছেন এবং তিনি একটু লিখিত দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি স্থানীয়দের বক্তব্যে। তারা বলছেন যে ভিডিও কোনো একটা লিখিত দিয়েছে বা তাদের কোনো একটা তাদের যে একটা দাবি ছিল, লিখিত দাবি, সেখানে ভিডিও সই করেছেন এবং তিনিও কিছু লিখে গেছেন। তবে সেই সময় অবরোধ উঠে গেলেও কিন্তু পরে তারা এরকমই অভিযোগ করছে যে তারা নাকি সেখানে ভিডিওর কোনো স্ট্যাম্পও দেওয়া নেই, এবং তাদের যে দাবি ভিডিও পুরোপুরিভাবে মেনে নিচ্ছে সেটাও কিন্তু পরিষ্কারভাবে সেখানে কিন্তু লেখা নেই। তবে আপাতত কিন্তু আজকের মতো উঠেছে, কিন্তু তারা অপেক্ষায় আছে যে প্রশাসন যেহেতু সময় নিয়েছে কিছুদিন, দেখা যায় তার মধ্যে কিছু হয়, তারপরে না হলে তারা আবার কোনো ব্যবস্থা নেবে, এমনটাই কিন্তু স্থানীয়রা জানাচ্ছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে পিন্টু, অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের এই খবরের দিকে নজর থাকবে যে এত বছর পরেও তাদের সমস্যার সমাধান হয় কিনা। আসলে সমস্যা না, ব্যাপারটা হচ্ছে সমস্যার সমাধান 34 বছরেও হয়নি। বাম জামানা থেকে তৃণমূল জামানায় দীর্ঘ বছর ধরে আন্দোলনও তারা হয়নি, 35 বছর ওই সমস্যার সমাধান হয়নি। আজকে যখন তারা নিজেরা নিজেদের পয়সা চাঁদা জোগাড় করে করছে, যে তারা জোগাড় করে যখন তারা বানাবে তখন প্রশাসনের গায়ে লাগছে, কারণ এটা অত্যন্ত লজ্জার। প্রশাসনের কাছে এটা অত্যন্ত লজ্জার যে গ্রামবাসীরা তারা নিজেদের টাকায় ব্রিজ করে নিচ্ছে। আরে এখানেও তো রোজগারের কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে এই যে মানুষগুলো যারা সাধারণ মানুষের দলে বলে, জনপ্রতিনিধি বলে, এরা ওই হাত জোর করে ভোটের আগে যেভাবে কাতর আবেদন করে, ভোটের পরে এদেরকে আর দেখা যায় না, সময় এদের পুরো মূর্তি চেঞ্জ হয়ে যায়। এখন অবশ্য হাত জোর করতে হয় না, একটু ভয় দেখালেই ভোট পাওয়া যায়, কারণ ভোটের নামে তো প্রহসন করে দিয়েছে। যদি ভোট হতো
তাহলে এই মানুষগুলো কিন্তু বিপদে পড়তো। কারণ গরিব মানুষের এই দেখো যারা এই যে ক্ষুদ্র স্বার্থে লড়াই করছে, তুমি এই যে বলছো না নদীর টেন্ডার মানে হচ্ছে এইখানে নদী পারাপার করার যে একটা অর্থ তার থেকে সরকার পাবে এবং স্থায়ী প্রমোটার পাবে যিনি ওই ঘাটের অর্ডারটা নেবে। এরপরে তো স্থানীয় নেতাদের ভাগ আছে। তাহলে আলটিমেট লাভবান কয়েকটা মানুষ, আর ডিপ্রাইভ কত হচ্ছে পুরো 5-6টা গ্রামের মানুষ। তা গ্রামের গরিব মানুষ, একটা পোয়াতি মানুষ রাত বিরতে যাবে কি করে ওই ব্রিজটা দিয়ে, কাঠের ব্রিজটা দিয়ে? সব সময় যে নৌকো ব্যবহার করতে পারবে এমন তো নয়। তার থেকে বড় কথা যখন ব্রিজটা ভেঙে যায় বর্ষাকালে, যখন জল বেড়ে যায় এবং ব্রিজটা ভেঙে যায় তখন তাদের কতটা অসুবিধার সম্মুখীন। এই যে এই ব্রিজটা ভেঙে গিয়েছিল, এই ব্রিজটা সম্প্রতি তারা আবার নিজেরাই উদ্যোগ নিয়ে ব্রিজটা করেছে। তবে সরকার কি করতে আছে? আমার কথা হচ্ছে সরকার প্রশাসন কিসের জন্য? মানুষের জন্য প্রশাসন, যখন মানুষই তাদের অধিকার পাচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে তো সত্যি এটা খুব লজ্জার। দেখো কাজ হয়নি তা না, আমি সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে তুমি যদি দেখো সেখানে ইরিগেশন দপ্তর কাজ করেছে, তারা নদীর উপরে এই যে এরকম বাঁশের নয়, তারা পাকা ব্রিজের বিধিনিষেধ আছে, কিন্তু তারা কি করেছে কাঠের ব্রিজ করে দিয়েছে যাতে সেখান থেকে 2 চাকা 4 চাকা যাতায়াত করতে পারে। মানুষগুলো কি অপরাধ করেছে বলো তো? একদম দায় এবং দায়িত্ব প্রশাসনের নিতে হবে। বিডিও সাহেব এইভাবে এড়িয়ে যেতে পারেন না। তিনি জনপ্রতিনিধিদের হয়ে কাজ করতে, তিনি মানুষের জন্য কাজ করতে এসেছেন। এই চেয়ারটা তাকে দেওয়া হয়েছে মানুষের জন্য কাজ করার জন্য। একেবারে। আমরা এবার পরবর্তী খবরের দিকে যাব। পরবর্তী খবর দক্ষিণ 24 পরগনায়। এর আগেও কিন্তু আমরা একটা ঘটনার সম্মুখীন হয়েছিলাম যে বেপরোয়া গতির বলি হয়েছিল দক্ষিণ 24 পরগনারই এক ছাত্রী। ফের আবারও সেই একই জায়গাতে বেপরোয়া গতির বলি হলো একটি কেজি 1 এর ছাত্রী। একেবারে ছোট্ট শিশু, সে কিন্তু টিউশন পড়ে বাড়ি আসার পথে একটা বেপরোয়া গতির গাড়ির ধাক্কাতে সে মারা যায়। ঘটনার পরেই ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। যথারীতি প্রশ্ন উঠছে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং নজরদারির দিকে। যদি ট্রাফিক নিয়ন্ত্রণ এবং নজরদারি সঠিক থাকতো তাহলে হয়তো পরবর্তীতে একই জায়গাতে একই রকম ঘটনা হয়তো ঘটতো না। সেই দাবি তুলে স্থানীয় বাসিন্দারা বারবার জানাচ্ছেন যে ট্রাফিক এবং যে যান নিয়ন্ত্রণ আরো করা দরকার। আমার মনে হয় আমরা আরো বিস্তারিত আলোচনা করব, কিন্তু তার আগে দেখে নেব প্রতিবেদন। আবারও দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘি থানা সংলগ্ন এলাকায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হলো কেজি 1 এর ছাত্রীর। 1 মাসের ব্যবধানে 2টি ছাত্রীর মৃত্যু হলো গাড়ির ধাক্কায়। ঘটনার পরে ক্ষোভে ফেটে পড়ে স্থানীয় বাসিন্দারা। মৃত ছাত্রীর নাম অনু সাতুয়া। সে ন্যাশনাল একাডেমি কেজি স্কুলের 1 এর ছাত্রী। ওই শিশুর বাড়ি রায়দিঘি বিধানসভার 1 নম্বর 14 রশি বাড়িতলা পোল এলাকায়। বাঁ সাইড দিয়ে এসে যাচ্ছিল, তার বাঁ সাইড দিয়ে এসে যাচ্ছিল, যেতে যেতে পেছন থেকে একটা গাড়ি এসে স্পটে থেকে ধাক্কা মারে এবং বাচ্চাটা স্পট ডেথ হয়। স্থানীয় সূত্রে জানা গেছে এদিন টিউশন থেকে মায়ের সাথে বাড়ি ফেরার সময় রায়দিঘি থানার সংলগ্ন এলাকায় আচমকাই একটি গাড়ি এসে ওই ছাত্রীকে ধাক্কা মারে। স্থানীয়রা তড়িঘড়ি ছাত্রীটিকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে শোকের ছায়া। উল্লেখ্য, গত কয়েকদিন আগে এই রায়দিঘি থানা এলাকায় বেপরোয়া গাড়ির ধাক্কায় এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছিল। আবারও একটি শিশুর একই পরিণতি হওয়ায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। পরপর একই জায়গায় দুটি ঘটনা কিন্তু এটাই প্রমাণ করে যে কতটা নিরাপত্তার অভাব সেখানে ছিল, যান নিয়ন্ত্রণ কতটা ব্যাহত ছিল সেখানে। সেই জন্যই কিন্তু আবারও একই জায়গায় একই রকম ঘটনার সম্মুখীন হতে হলো স্থানীয় বাসিন্দাদের। কিছুদিন আগেই একটি ছাত্রী একই জায়গাতে গাড়ির ধাক্কায় মারা যায়। সেখান থেকে আমার মনে হয় যে কিছুটা নজরদারি হয়তো বাড়ানো উচিত ছিল, কিন্তু তারপরেও সেরকম কিছুই করা হয়নি এবং আবারও সেই একই ঘটনার পুনরাবৃত্তি এবং এখানে মারা যায় একটি কেজি 1 এর ছাত্রী। তো এই যে ঘটনা, আমি বিপ্লবদাকে জিজ্ঞাসা করবো, এই যে ঘটনা, এই ঘটনা পরিপ্রেক্ষিতে তুমি পুলিশকে কাঠগড়ায় দাঁড় করাবে নাকি সাধারণ মানুষের যে
সাধারণ মানুষ হয়তো বেখেয়ালে চলছিল, এইরকম কি মনে করছেন? অ্যাকচুয়ালি অসাবধানতা তুমি বলবে, যেটা বলতে চাইছো অসাবধানতা, কিন্তু ব্যাপারটা সেখানে নয়। ব্যাপারটা হচ্ছে তুমি রায়দিঘি যদি বলো দক্ষিণ চব্বিশ পরগনার একটা প্রান্ত, নদী কেন্দ্রিক একটা জায়গা, রায়দিঘির একটা ইতিহাস আছে। সেই জায়গাটা যদি দেখো, সেখানকার রাস্তা খুব ন্যারো গেটিং, মানে রাস্তা খুব বিশাল নয়, সংকীর্ণ রাস্তা, একদম জমজমাট জায়গা। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যেটা বলতে চাইছিলে যে প্রশাসনের ভূমিকা, আমার মনে হয় এখানে সিভিক ভলেন্টিয়ার এত রাতের বেলা দেখা যায়, অসময়ে দেখা যায়, যান নিয়ন্ত্রণের জন্য তো সিভিক ভলেন্টিয়ার কোথায় গেল? আমার মনে হয় সবটাই কথা বলা যাবে যদি আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা একটু এই বিষয়ে কথা বলতে পারি। আমাদের প্রতিনিধি রেবতী মালি রয়েছে সঙ্গে। রেবতী, শুনতে পাচ্ছ? একদম এক্সপ্রেস নিউজে তোমাকে স্বাগত। আজকে যে মর্মান্তিক ঘটনা ঘটলো, একটা নয়, যেটা দীপশিখা বলছে যে এরকম দুটি ঘটনা ঘটলো, তারপরেও মনে হয় না যে প্রশাসন কোথায়, প্রশাসনের ভূমিকাটা কি? দেখো বিপ্লবদা, তোমাকে বলে রাখি, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় একটা একটা করে সিভিক পুলিশ নেওয়া হয়েছে, কিন্তু আজকে সেই সিভিক পুলিশ কোথায়? যেখানে বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে একটা ছোট্ট একটা শিশুর প্রাণ কেড়ে নিল, ছোট্ট সেই শিশুর একটা মায়ের কোল শূন্য করলো, তাহলে সেই সিভিক পুলিশটা কোথায় গেল? কোথায় গেল রাজ্য সরকারের পুলিশ, যেখানে তারা ট্রাফিক পুলিশ হিসাবে তারা গার্ড দেওয়া উচিত ছিল? যে নিয়ন্ত্রণ গাড়িটা চালিয়েছিল সেখানে তারা নিয়ন্ত্রণে আনতে পারতো, যদি কোনো সেখানে নিরাপত্তা থাকতো কিংবা কোনো পুলিশ মোতায়েন করা থাকতো, তাহলে এই দুর্ঘটনাটা হয়তো ঘটতে পারতো না। তোমাকে জানিয়ে রাখি, ঘটনাটি ঘটেছে রায়দিঘি থানার এলাকায়। একবারে ছোট বাচ্চা, ক্লাস 1-এ পড়ে, সেই বাচ্চা তার টিউশন থেকে ফেরার পথে তার মায়ের সঙ্গে ফিরছিল বাড়িতে, বেপরে একটা গাড়ি এসে তাকে ধাক্কা দেয় এবং স্পটে মৃত্যু হয়। স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যে এলাকায় খুব শোকের ছায়া নেমেছে, কারণ একটা ছোট্ট শিশু, যে শিশুটা তার নিষ্প্রাণ, তার এখনো স্বপ্ন ছিল সে বড় হবে, কোন একটা জায়গায় পড়াশোনা করে একটা প্রতিষ্ঠিত হবে, বাবা মায়ের স্বপ্ন, তার নিজের স্বপ্ন, আজকে সব ধুলোয় মিশে গেল। বিপ্লব দা, একদম তোমায় যেটা বলি যে রায়দিঘি যে রাস্তা, মূল যে রাস্তা, তুমি যদি হসপিটাল মোড় থেকে দেখো, হসপিটাল মোড় থেকে যে রাস্তাটা চলে গেছে, শহরমুখী হয়েছে, কলকাতামুখী হচ্ছে, বারুইপুরমুখী হচ্ছে, সেই রাস্তা একাধিকবার, মানে যখন বিগত এমএলএ যখন ছিল সেই সময় ভালো করে রিপেয়ার হয়নি, দীর্ঘদিন ওই রাস্তায় যান চলাচল দুর্বিষহ ছিল এলাকার মানুষের কাছে। সেই রাস্তার কি সংস্কারের কোনো আপডেট আছে তোমার কাছে? দেখো রাস্তার যে বেহাল অবস্থা, তোমাকে জানিয়ে রাখি, ওখানে স্থানীয় একবারে কাছাকাছি এমপি বাপি হালদারের এলাকা, কিন্তু বাপি হালদারের এলাকায় যেই এলাকাটা ঘটনা ঘটেছে, অলোক জলদাতা তিনি হলেন এমএলএ, কিন্তু রাস্তার যে বেহাল অবস্থা দেখলে বোঝা যাবে না কি অবস্থা। যেখানে স্কুলের পড়ুয়ারা বা অন্যান্য যে অফিস কাছারি, যেখানে যে মানুষ যে কাজের প্রয়োজনে যাক না কেন, যে বেহাল অবস্থা, তাদেরকে ওই রাস্তাটা সত্যি অযোগ্য। তাহলে একটা কথা বলে রেখে, যেখানে এমপির এলাকায় সেই জায়গাতে প্রত্যেক মাসে মাসে একটা করে মৃত্যু হচ্ছে, আবার ছোট্ট বাচ্চা শিশুর। 1 মাস আগে দেখেছি মর্মান্তিক মৃত্যু এক স্কুল ছাত্রীর, সেও ওই একইভাবে বেপরোয়া গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছিল। আজকের একটা ছোট শিশু, কন্যা সন্তান, তার আজকের মৃত্যু হলো একই রকম ভাবে। আচ্ছা, এই যে রায়দিঘি হসপিটাল মোড় বা আমাদের ব্রিজের ওঠার জায়গা, বাস স্ট্যান্ড, এই জায়গায় কি সিভিক পুলিশ আছে? দেখো সিভিক পুলিশ রাখার কথা প্রত্যেকটা এলাকায়, যেখানে মেন জায়গাগুলোতে, যেখানে টার্নিং পয়েন্ট থেকে, যেখানে জনবহুল এলাকা, যেখানে গাড়ি বেশিরভাগ পাস করে, সেই জায়গাতে অবশ্যই সিভিক পুলিশ রাখার কথা। যদি সত্যি ওখানে সিভিক পুলিশ মোতায়েন করা থাকতো বা ট্রাফিক গার্ডের কোনো ব্যবস্থা থাকতো, তাহলে বেপরোয়া গাড়িটাকে হয়তো নিয়ন্ত্রণে আসতে পারতো এবং আজকের এই দুর্ঘটনা থেকে সত্যি আজকের হয়তো একটা পরিবারের একটা শিশুর প্রাণ যেত না আজকে। অসংখ্য ধন্যবাদ রেবতী তোমাকে। আমরা আবার খবরে যাব, কারণ দক্ষিণ চব্বিশ পরগনার খবর আছে আরো একটি বড় ঘটনা। তার আগে বলে দিই যে দীপশিখা, এই যে জায়গাটার কথা রেবতী বলছে, তোমাকে বলি, রায়দিঘি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে পুরনো এলাকা। মানে রায়দিঘির স্থাপত্য দক্ষিণ চব্বিশ পরগনার একদম পীঠস্থান। তুমি যদি জটার দেউল থেকে শুরু করো, এই যে জায়গাটা, বাস স্ট্যান্ড, তুমি ওই জায়গাটা, হসপিটাল, পুরো জায়গাটা খুব ঘিঞ্জি। এই জায়গা থেকে মানুষ আসতে হলে এখানে একটি রাস্তা ছিল, দীর্ঘ 7 কিলোমিটার একটা রাস্তা আছে, যে রাস্তাটা দেবশ্রী রায়
দুবারের বিধায়ক থাকাকালীন মানুষ আবেদন করে এই রাস্তাটা করাতে পারি না, জানি না কি অদৃশ্য কারণে, হয়তো অদৃশ্য কোনো কারণ হবে। দীর্ঘদিন ধরে সেই রাস্তা রিপেয়ার হয়নি, দুর্ভোগ, 7 কিলোমিটার রাস্তা, মানুষকে নরক যন্ত্রণা, বাসে গেলে বিভৎস অবস্থা, প্লাস হচ্ছে যদি ভ্যানে বা অটোতে যায়, কোনো প্রসূতি মা যায় তো তাদের বাচ্চা প্রসব হয়ে যাবে, এরকম অবস্থা। তো সুতরাং এইখানে প্রশাসনের নজর নেই। আর যেটা বারবার বলছে যে যেখানে প্রত্যেকটা টার্নিং পয়েন্টে সিভিক ভলেন্টিয়ার থাকার কথা, সত্যি তুমি যদি রায়দিঘিতে যাও সিভিক ভলেন্টিয়ার দিনের বেলায় দেখতে পাবে না, মানে কাজের সময় তুমি স্কুল টাইমে দেখতে পাবে না। সিভিক ভলেন্টিয়ারকে কখন দেখা যায় ওটা আজকে যারা এইখানে উপস্থিত ছিল তারা বলতে পারবে, আর যারা আমাদের দর্শক রয়েছেন আপনারা বলতে পারবেন সিভিক ভলেন্টিয়ার কখন কোথায় দেখা যায় এবং কেন দেখা যায়। সে প্রসঙ্গে পরে আসবো। এরপরেও দক্ষিণ 24 পরগনার আরেকটি খবর ভীষণভাবে আমাদেরকে আজকে কদিন ধরে এই খবরটার পেছনে আমরা ছিলাম, রেবতীও লেগেছিল এই খবরটার পেছনে, একটু খবরটা নিয়ে বলবো। আমরা জানি মঙ্গলবার থেকে কিন্তু একটি ঘটনা বারবার খবরের শিরোনামে আসে যে স্কুলের ভেতরে প্রধান শিক্ষককে মারতে মারতে বের করার যে হাড়হিম সিসিটিভি ফুটেজ সেটা কিন্তু আমাদের সামনে এসেছে। এই শিক্ষককে কে মারছিলেন সেই বিদ্যালয়েরই পরিচালন সমিতির সভাপতি, যে কিন্তু তৃণমূলের নেতা বলেও আমরা জানি। সেই আক্রান্ত প্রধান শিক্ষক এই হেনস্থার পরই কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসার জন্য যায়, সেখানে চিকিৎসাধীন থাকে এবং পরে তিনি থানায় অভিযোগ দায়ের করেন, লিখিত অভিযোগ দায়ের করেন ওই অভিযুক্তের বিরুদ্ধে। কাল সন্ধ্যের পর সেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় এবং আজ তাকে আদালতে তোলা হয়। এই যে সার্বিক ঘটনা, এই সার্বিক ঘটনার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা প্রশ্ন আসছে যে স্কুলের ভেতরেই যে দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক, তাকে স্কুলের ভেতরেই মারতে মারতে দেখেছি ঘাট ধাক্কা দিয়ে স্কুলের বাইরে বের করে দিতে। সেখান থেকে একটা হুলস্থুল কাণ্ড সৃষ্টি হয় এবং যারা প্রত্যক্ষদর্শী তারাও এই ঘটনার সাক্ষী থাকে এবং তারাও ক্যামেরার সামনে বলেছেন যে হ্যাঁ সত্যি কতটা হেনস্থার শিকার হতে হয়েছে ওই প্রধান শিক্ষককে। আমরা আরো বিস্তারিত আসবো, কিন্তু তার আগে গোটা সার্বিক ঘটনাটা আপনাদের দেখাবো। গ্রেপ্তার হলেন কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যানিকেতন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে নানাভাবে হেনস্থা ও ঘাড় ধাক্কা দিয়ে স্কুলের বাইরে বের করে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। উল্লেখ্য, বিদ্যালয়ের কাজ সংক্রান্ত একটি কাগজের প্রাপ্তি স্বীকারের জন্য প্রধান শিক্ষকের কাছে দাবি জানান সভাপতি। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে কাগজে সই করার চাপ দেওয়ার অভিযোগ ওঠে পরিচালন কমিটির সভাপতি ত্রিদীপ বারুইয়ের বিরুদ্ধে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, মিথ্যে তথ্য থাকায় ওই কাগজে সই করে প্রাপ্তি স্বীকার করতে তিনি রাজি হননি। তারপরই স্কুল ঘর থেকে টানতে টানতে ঘাড় ধাক্কা দিয়ে মারতে মারতে বাইরে বের করে দেয় বলে অভিযোগ করেন প্রধান শিক্ষক। প্রত্যক্ষদর্শীদের দাবি, প্রধান শিক্ষককে চূড়ান্ত হেনস্থা করে ত্রিদীপ। স্কুলের সিসিটিভি ফুটেজেও সেই ছবি ধরা পড়ে বলে জানা গেছে, যদিও অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বলেন, গিয়ে উনি হচ্ছে কোনো এমসির কোনো রিপোর্ট নেননি, রিপোর্ট পারমিশন নেয়নি। সেটা আমি একটা রিসিপ্ট নিতে গেছিলাম, ক্লার্ক রিসিপ্টটা দেয়, কিন্তু ওনার কাছে রিসিপ্ট সিল আনতে যাওয়ার পর উনি কাগজটা মুড়ে ফেলে দেন। এবং তারপরে আমি যখন তুলতে গিয়েছিলাম এবং আমি বললাম আপনি সই করে দিন, তখন উনি আমাকে ফেলে দেন। এই হচ্ছে কথা। হেনস্থার শিকার হওয়া অসুস্থ প্রধান শিক্ষক মিলন কান্তি পালকে কাকদ্বীপ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে যায় এলাকায়। পরিচালন কমিটির সভাপতির বিরুদ্ধে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। কাকদ্বীপ এসডিপিও প্রসেনজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, প্রধান শিক্ষকের অভিযোগের ভিত্তিতে পরিচালন কমিটির সভাপতি ত্রিদীপ বারুইকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার তাকে কাকদ্বীপ আদালতে পেশ করা হয়। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ। আমরা যে ঘটনাটি দেখলাম সেই ঘটনা থেকে একটা কথা কিন্তু পরিষ্কার বলতেই হয় যে প্রধান শিক্ষক কতটা হেনস্থার শিকার হয়েছেন তার নিজের বিদ্যালয়ে। এটা কতটা লজ্জার, কারণ সেখানে তার সম্মান, সেটা একটা তার সম্মানের জায়গা। এছাড়াও আমরা শুধুমাত্র বিদ্যালয়ে যে শিক্ষকদের সম্মান করি সেরকম না, একজন শিক্ষক মানে সে কতটা সম্মানের আধিকারী সেটা আমরা জানি। সেখান থেকে এরকম একটা ঘটনা খুবই নক্কারজনক বলতে হয়।
আমি বিপ্লব দাকে জিজ্ঞাসা করব যে এই যে ঘটনা আমাদের সামনে এসেছে সেখান থেকে তোমার সার্বিক প্রতিক্রিয়া কি, যে একটা বিদ্যালয়ের ভেতরে একজন প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একজন পরিচালন সমিতির সভাপতির হাতে হেনস্থা হচ্ছেন, সেটা কতটা লজ্জাজনক? না, কিসের লজ্জা, কিসের লজ্জা? লজ্জা কেন করবে? পরিচালন কমিটির সভাপতি, একজন শিক্ষকের থেকে তার সম্মান বেশি। শিক্ষকের আবার সম্মান আছে, শিক্ষক থাকবে রাস্তায়, শিক্ষক রাস্তায় থাকবে, শিক্ষক রাস্তায় থাকবে, শিক্ষকের চাকরি চলে যাবে। শিক্ষক এই সমাজের কোনো একটা জানায়, এই পরিচালন সমিতির সভাপতি, সেক্রেটারি, ব্লক কি যেন, ওই এরাই তো দেশ চালায়, এরাই তো আগামী দেখাচ্ছে এরা যে সমাজটাকে কিভাবে চালাতে হবে। শিক্ষককে ঘাড় ধরে একজন সভাপতি এরমভাবে বার করছেন, স্কুল পরিচালন কমিটির সভাপতি বার করছেন না, তিনি সই করতে অস্বীকার করেছেন। তো সই করতে অস্বীকার করেছেন, তিনি আইনের ব্যবস্থা নিতে পারতেন, তিনি হাতে আইন তুলে নিলেন। একমাত্র এরাই পারে এটা, এটারও একদম চোখকার বন্ধ। আমাদের প্রতিনিধি, আমাদের যিনি প্রতিনিধি রেবতী, এই খবরের সঙ্গে 3 দিন ধরে ছিল। রেবতীকে যদি আমরা একটু অনলাইনে ধরতে পারি। হ্যাঁ রেবতী, এক্সপ্রেস অনলাইনে আবার তোমাকে স্বাগত। আজকে দক্ষিণ 24 পরগনার যে খবর তুমি আমাদের দেখাচ্ছ, বাংলার মুখ কতটা উজ্জ্বল হবে আমি বলতে পারছি না। একদিকে কোনো স্কুলে শিক্ষক আছে, তো সেখানে মানে ছাত্র নেই, কোনো জায়গায় ছাত্র আছে, মাস্টার নেই। আবার এখানে দেখা গেল শিক্ষককে চরম হেনস্থা করছে স্কুল কমিটির পরিচালন কমিটির সভাপতি। এমনটা কি হওয়া উচিত? কি বলছো, কি প্রতিক্রিয়া দেখলে সেখানকার মানুষের? দেখো, তোমাকে বলে রাখি, কাকদ্বীপ বীরেন্দ্র বিদ্যা নিকেতনে শাসক দলের দাদাগিরি পরে পরে বেড়েই যাচ্ছে। তারা দাদাগিরি সব জায়গায় করেও হয়নি, আজকে স্কুলের চত্বরের মধ্যে ঢুকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সঙ্গেও দাদাগিরি করেছে, যেটা প্রকাশ্যে এসে ঘটেছে। একটা অবৈধভাবে কাগজে সই না করাতেই তাকে একবারে স্কুল কর্মীর সামনে ছাত্রছাত্রী, অভিভাবক সহ, ক্লাস সহ, কম্পিউটারের শিক্ষক শিক্ষিকা সহ সবার সামনে দিয়ে হেনস্থা করে ঘাড় ধাক্কা দিয়ে বার করে নিয়ে এসেছে। এবং সে কে? সে হলো একবারে পরিচালন কমিটির সভাপতি এবং ওরফে সে একজন পঞ্চায়েত। তাহলে শাসক দল তাহলে কি করতে পারে? আজকে তার পুরো সচক্ষে প্রমাণ যে শাসক দল পারলে সে শিক্ষার জায়গাতে সেখানে কলঙ্কিত করতেও পারে, শিক্ষার জায়গাতে কুলসিত করতে পারে। আজকের যে বাবা মায়েরা তারা শান্তিতে বাড়ি থাকে নির্ভরসায়, তাহলে আজকের সেখানে ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠেছে। একদম, যেটা হচ্ছে যে স্কুল হচ্ছে মন্দির। একটা সময় বলতে স্কুল আমাদের মন্দির, যেখান থেকে আমরা আগামী প্রজন্ম শিক্ষা যেখান থেকে পাই। আজকে শিক্ষক এরকম, আজকে যেটা শেষ খবর যেটা হয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, কোর্টে তোলা হয়েছে। রেবতী, মনে হচ্ছে না কোথাও এখন দল বলছে তিনি আমাদের কেউ নয়? দেখো বিপ্লবদা, তোমাকে বলে রাখি, প্রধান শিক্ষক তিনি হচ্ছে হসপিটালে অসুস্থ হওয়ার পরে চিকিৎসা করেন, তারপরে থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগ দায়েরের 12 ঘন্টার মধ্যে তাকে অ্যারেস্ট করে নিয়ে আসলেও, আদালতে তোলা হলেও 12 ঘন্টার মধ্যে তিনি জামিন পেয়ে যায়। তাহলে এখানে কে কাজ করছে, ক্ষমতা কিভাবে কাজ করছে তার সচক্ষে প্রমাণ। কারণ যে একটা স্কুলকে কলঙ্কিত করলো, একজন শিক্ষকের ঘাড় ধাক্কা দিয়ে করিডোর থেকে আরম্ভ করে এসডি অফিসের সামনে পর্যন্ত তাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিল, সেই শিক্ষককে আজকের অভিযোগ দায়েরের পরে যে গ্রেপ্তার হলো, ক্ষমতা সেখানে কাজ করলো, 12 ঘন্টার মধ্যে জামিন হয়ে গেল। তাহলে একটাই কথা বলবো, শিক্ষাকে কলঙ্কিত করছে, সমাজকে কলঙ্কিত করছে। আরো কোন জায়গায় এরা কলঙ্কিত করবে? শুধু কি এদের হাতে ক্ষমতা আছে বলে এরা কি সব জায়গায় দাদাগিরি দেখাবে? এটা নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক মহল থেকে আরম্ভ করে সমাজে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে। অসংখ্য ধন্যবাদ তোমাকে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি। আজকের এক্সপ্রেস অনলাইন এখানেই শেষ করব। চোখ রাখুন এক্সপ্রেস নিউজের পর্দায়। এক্সপ্রেস নিউজ, খবর নাই, খবর দেয়। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড।
আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।